আজকের ক্লাসে আমরা আলোচনা করব অ্যাকাউন্টিং ফর রেশিও নিয়ে। আজকের ক্লাসে যে টপিকগুলো আমরা আলোচনা করব সেই টপিকগুলো হলো এক, আমাদের যে অনুপাতগুলো রয়েছে অর্থাৎ হিসাব সংক্রান্ত যে অনুপাতগুলো রয়েছে সেই অনুপাতগুলো যে প্রকারভেদ, সেই প্রকারভেদটা নিয়ে আলোচনা করব। দু নম্বর, আমাদের আজকের ক্লাসের মূল যে টপিক কারেন্ট রেশিও এবং কুইক রেশিও, এই দুটো রেশিও নিয়ে আলোচনা করব, পুরো ব্যাকগ্রাউন্ডটাকে আমরা বুঝে নেব। এবং 3 নম্বর, আমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত যে প্রশ্ন আসবে অর্থাৎ 1 নম্বরের যে এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে সেখানে কত ধরনের প্রশ্ন আসতে পারে এই কারেন্ট রেশিও আর কুইক রেশিও নিয়ে, সেই অঙ্কগুলোও আমরা প্র্যাকটিস করব। তো এই 3টে টপিক আজকের ক্লাসে থাকবে। আর আগের ক্লাসে আমরা যেগুলো আলোচনা করেছিলাম সেগুলো ছিল যে হিসাব সংক্রান্ত অনুপাত কী, হিসাব সংক্রান্ত অনুপাত আমরা কেন করি, এর উদ্দেশ্য কী, সুবিধা কী, অসুবিধা কী, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। যারা ক্লাসটি দেখোনি তারা ক্লাসটি দেখে নিতে পারো এবং আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ফেসবুক ইউটিউব উভয় জায়গা থেকেই কিন্তু ভিডিওটা দেখতে পাবে। তো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো প্রথমেই যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে হিসাব সংক্রান্ত অনুপাতের শ্রেণীবিভাগ। তাহলে হিসাব সংক্রান্ত অনুপাতকে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারবো? তো হিসাব সংক্রান্ত অনুপাতের শ্রেণীবিভাগ, অনুপাতের শ্রেণীবিভাগ, যে হিসাব সংক্রান্ত অনুপাতকে আমরা প্রথমে দুটো ক্যাটাগরিতে ভাগ করি। যে আমরা হিসাব সংক্রান্ত অনুপাত কেন করছি তার উদ্দেশ্য অনুযায়ী আমরা ভাগ করি, আর হিসাব সংক্রান্ত অনুপাত যে ডাটাগুলো নিয়ে করছি সেই ডাটাগুলো আমরা কোথা থেকে পাচ্ছি তার ভিত্তিতে 3 ভাগে ভাগ করি। তাহলে প্রথমে বলি যে হিসাব সংক্রান্ত অনুপাতকে আমরা কিসের ভিত্তিতে ভাগ করি? উদ্দেশ্যের ভিত্তিতে, যে কেন আমরা এই হিসাব সংক্রান্ত অনুপাত আমরা করছি, উদ্দেশ্য ভিত্তিক। আর 2 নম্বর হচ্ছে উপাদান ভিত্তিক। উপাদান ভিত্তিক, যে হিসাব সংক্রান্ত অনুপাত করতে গেলে আমাদের তো দুটো অনুপাত লাগবে। কেন? একটা অনুপাত দুটো সংখ্যা ছাড়া হয় না। সেই অনুপাতের যে দুটো সংখ্যা রয়েছে বা দুটো উপাদান রয়েছে সেই উপাদানগুলো আমরা কোথা থেকে পাবো তার ভিত্তিতে 3 ভাগে ভাগ করা হয়। তো প্রথমে বলি এই উদ্দেশ্য ভিত্তিতে, যে আমরা হিসাব সংক্রান্ত অনুপাত কেন করছি, কি উদ্দেশ্য নিয়ে করছি, তার ভিত্তিতে আমরা ভাগ করি, 4 ভাগে ভাগ করি। 1 নম্বর, আমরা যেটা ভাগ করি স্বল্পকালীন আর্থিক সচ্ছলতা জানার জন্য, স্বল্পকালীন আর্থিক সচ্ছলতা জানার জন্য। তাহলে একে আমরা কি বলবো? স্বল্পকালীন আর্থিক সচ্ছলতার অনুপাত। অর্থাৎ একটা কারবার শর্ট টার্মে, শর্ট টার্ম বলতে আমরা কি বুঝি? সাধারণত 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে। এই শর্ট টার্মে আমাদের কারবার কিভাবে চলছে, ঠিক আছে, আমাদের আর্থিক সচ্ছলতা কীরকম রয়েছে, কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটি কীরকম রয়েছে সেগুলো জানার জন্য আমরা যে রেশিওগুলো করি সেইগুলো হচ্ছে আমাদের স্বল্পকালীন আর্থিক সচ্ছলতার অনুপাত বা লিকুইডিটি রেশিও। কি বললাম? ইংরেজিতে বলা হয় লিকুইডিটি রেশিও, বাংলায় বলা হয় স্বল্পকালীন আর্থিক সচ্ছলতার অনুপাত। আচ্ছা, তোমাকে যদি পরীক্ষায় পড়ে যে একটা স্বল্পকালীন সচ্ছলতার অনুপাতের নাম লেখো, তাহলে তুমি লিখবে কারেন্ট রেশিও এবং কুইক রেশিও। কুইক রেশিওর অনেকগুলো নাম রয়েছে, অনেকে বলে লিকুইড রেশিও, অনেকে বলে অ্যাসিড টেস্ট রেশিও। তো এই নামগুলোও তুমি উল্লেখ করতে পারো যদি তোমার এমসিকিউ টাইপের কোশ্চেন পড়ে, তার জন্য জেনে রাখা ভালো। আচ্ছা, 2 নম্বর আমরা কি ভাগ করি? 2 নম্বর হচ্ছে দীর্ঘকালীন আর্থিক সচ্ছলতার অনুপাত, দীর্ঘকালীন আর্থিক সচ্ছলতার অনুপাত। অর্থাৎ আমাদের যে কারবার লং টার্মে কিভাবে চলবে, অর্থাৎ লং টার্মে আমাদের কতটা ডেপ্ট রয়েছে, কতটা ইকুইটি রয়েছে, কতটা আমাদের হচ্ছে প্রোপাইটরি ফান্ড রয়েছে, কতটা অ্যাসেট রয়েছে, এগুলো সংক্রান্ত কিছু জানার জন্য যে অনুপাতগুলো আমরা করি সেগুলোকে হচ্ছে দীর্ঘকালীন আর্থিক সচ্ছলতার অনুপাত। এখন পরীক্ষায় হয়তো প্রশ্নও আসতে পারে যে দীর্ঘকালীন সচ্ছলতার অনুপাত কোনটি, এরকম হয়তো 4টে অপশান দিয়ে দিল। তার মধ্যে তোমার হতে পারে কি, তোমার হতে পারে প্রোপাইটরি রেশিও বা প্রোপাইটরি ফান্ড যে রেশিও রয়েছে সেটা হতে পারে, ডেপ্ট ইকুইটি রেশিও হতে পারে,
ঠিক আছে, ইন্টারেস্ট কভারেজ রেশিও হতে পারে। তো এই রেশিওগুলো কিসের মধ্যে পড়ছে? দীর্ঘকালীন আর্থিক সচ্ছলতা মাপার যে অনুপাত রয়েছে তার মধ্যে পড়ছে, এবং ইংরেজিতে এদেরকে আমরা কি বলবো? সলভেন্সি রেশিও বলবো। ক্লিয়ার? আচ্ছা, 3 নম্বর কিভাবে ভাগ করা যায়? উদ্দেশ্যের ভিত্তিতে, যাকে বলা হচ্ছে কার্যকালের অনুপাত, কার্যকালের অনুপাত বা আবর্তনের অনুপাত, আবর্তনের অনুপাত। এখান থেকে আমরা কি জানবো? একে ইংরেজিতে বলা হয় অ্যাক্টিভিটি টার্নওভার রেশিও। এর মধ্যে রয়েছে স্টক টার্নওভার রেশিও, ক্রেডিটর টার্নওভার রেশিও, ডেটর টার্নওভার রেশিও, এগুলো রয়েছে। তো এই যে অ্যাক্টিভিটি রেশিও, ঠিক আছে, এইগুলো থেকে আমরা কি জানতে পারি? যে আমাদের যে কার্যকলাপ চলছে, যে অপারেশন চলছে, অর্থাৎ একটা বইয়ের দোকানে যে বই কেনা বেচা চলছে, ঠিক আছে, ধারে কেনা হোক, হচ্ছে ধারে বিক্রি হোক, ঠিক আছে, ডেটরদের কাছ থেকে টাকা পাওয়ার ব্যাপার হোক বা পাওনাদারকে টাকা দেওয়ার ব্যাপার হোক, সেই যে কাজগুলো কতটা দক্ষতার সাথে চলছে সেগুলো জানার জন্য আমরা এই অ্যাক্টিভিটি টার্নওভার রেশিও করে থাকি। আর উদাহরণ বললাম স্টক টার্নওভার রেশিও, ডেটর টার্নওভার রেশিও, ক্রেডিটর টার্নওভার রেশিও, এগুলো এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা অনুপাত রয়েছে। আচ্ছা, 4 নম্বর হচ্ছে উদ্দেশ্যের ভিত্তিতে মুনাফা অর্জনের অনুপাত, মুনাফা অর্জনের অনুপাত, ঠিক আছে, বা মুনাফা অর্জনের দক্ষতা সংক্রান্ত অনুপাত, যাকে আমরা বলি প্রফিটেবিলিটি রেশিও। অর্থাৎ আমাদের যে কারবার, সেই কারবার কতটা দক্ষতার সাথে প্রফিট করতে পারছে সেটা জানার জন্য আমরা এই রেশিওগুলো বার করি। এর মধ্যে রয়েছে গ্রস প্রফিট রেশিও রয়েছে, নিট প্রফিট রেশিও রয়েছে, এর মধ্যে অপারেটিং রেশিও রয়েছে, অপারেটিং প্রফিট রেশিও রয়েছে। এগুলো কিন্তু ছোট প্রশ্ন হিসাবেও পরীক্ষায় আসতে পারে। তাহলে এই যে আমরা ভাগটা করলাম, এই ভাগটা আমরা কিসের ভিত্তিতে করলাম? এই ভাগগুলো হচ্ছে উদ্দেশ্যের ভিত্তিতে, যে আমরা হিসাব সংক্রান্ত অনুপাত করছি কোন উদ্দেশ্যে, তার 4টে ভাগে ভাগ করা হলো। একটা স্বল্পকালীন সচ্ছলতা জানার জন্য, দীর্ঘকালীন সচ্ছলতা জানার জন্য, কার্যকাল বা আবর্তনের বিষয়গুলো জানার জন্য, আর আমাদের মুনাফা অর্জনের ক্ষমতা জানার জন্য। আচ্ছা, নেক্সট উপাদানের ভিত্তিতে। একটা রেশিও করতে গেলে আগের ক্লাসে কি বলেছিলাম? 2টো উপাদান লাগবে, আর হিসাব সংক্রান্ত অনুপাতের এই 2টো উপাদান হিসাব সংক্রান্তই হতে হবে। অর্থাৎ প্রফিট অ্যান্ড লসে থাকবে, ব্যালেন্স শিটে থাকবে। প্রফিট অ্যান্ড লস বলতে কি বোঝায়? প্রফিট অ্যান্ড লস এবং ট্রেডিং অ্যাকাউন্ট এর মধ্যে ডাটাটা থাকবে, অথবা তোমার ব্যালেন্স শিট অর্থাৎ উদ্বত্ত পত্রেতে তোমার ডাটাটা থাকবে। এর ভিত্তিতে কি করা যায়? 3 ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হচ্ছে আয় বিবরণী, আয় বিবরণী সংক্রান্ত, আয় বিবরণী সংক্রান্ত অনুপাত। অর্থাৎ যেগুলো আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বা ট্রেডিং অ্যাকাউন্ট এর মধ্যে যে ডাটাগুলো থাকবে, সেই ডাটাগুলো নিয়ে যে রেশিওটা আমরা তৈরি করব, সেই রেশিওটাকে কি বলা হবে? আয় বিবরণী সংক্রান্ত অনুপাত অথবা লাভ ক্ষতি বিবরণী সংক্রান্ত অনুপাত। এখন উদাহরণ যদি কি বলা হয়, যেমন নিট প্রফিট রেশিও, গ্রস প্রফিট রেশিও, এগুলো করার জন্য কি লাগে? নিট সেল লাগে, নিট প্রফিট লাগে অথবা গ্রস প্রফিট লাগে। এগুলো সব আমরা ব্যালেন্স শিট থেকে পাবো, এগুলো তো আমরা ট্রেডিং অ্যাকাউন্ট থেকেই পেয়ে যাব অথবা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকেই পেয়ে যাব। তো এইগুলোকে কি বলা হয়? এইগুলোকে বলা হয় আমাদের আয় বিবরণী সংক্রান্ত অনুপাত। পরীক্ষায় কিন্তু এমসিকিউ আকারেও পড়তে পারে। আচ্ছা, 2 নম্বর আমাদের হয় উদ্বত্ত পত্র সংক্রান্ত অনুপাত, উদ্বত্ত পত্র সংক্রান্ত অনুপাত, উদ্বত্ত পত্র সংক্রান্ত অনুপাত। আচ্ছা, একে আমরা ইংরেজিতে কি বলবো? ব্যালেন্স শিট রেশিও। অর্থাৎ যে উপাদানগুলো আমরা ব্যালেন্স শিট থেকেই পাবো, এখানে কোনো প্রফিট অ্যান্ড লস অথবা ট্রেডিং অ্যাকাউন্ট থেকে উপাদান নেওয়া হয় না, ব্যালেন্স শিট থেকেই নেওয়া হয়। যেমন উদাহরণ যদি তোমাকে বলে, পরীক্ষায় যদি পড়ে যায় যে ব্যালেন্স শিট রেশিও কোনটা, তোমাকে একটা আমি বলে রাখছি। যেমন ধরো তোমার হচ্ছে ডেপ্ট ইকুইটি রেশিও। ডেপ্ট এবং ইকুইটি আমরা কোথা থেকে পাবো? ব্যালেন্স শিট থেকেই পাবো। আচ্ছা, আমরা যদি বলি কারেন্ট রেশিও, কি দিয়ে করা হয়? কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটি দিয়ে। কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটি কি আমরা প্রফিট অ্যান্ড লসে পাবো? আমরা ব্যালেন্স শিটে পাবো। তাহলে একে আমরা কি বলছি? ব্যালেন্স শিট রেশিও। আচ্ছা, আর 3 নম্বর হচ্ছে এই দুটোতেই যদি কিছু উপাদান থাকে, অর্থাৎ হিসাব করতে গেলে, হিসাব সংক্রান্ত অনুপাত করতে গেলে 2টো উপাদান লাগবে। একটা উপাদান যদি প্রফিট অ্যান্ড লস থেকে পাওয়া যায় আর একটা উপাদান যদি ব্যালেন্স শিট থেকে পাওয়া যায়, তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো মিশ্র অনুপাত, মিশ্র
অনুপাত। ঠিক আছে, অর্থাৎ একটা অংশ আমরা কোথা থেকে পাচ্ছি, একটা অংশ আমরা পাচ্ছি ট্রেডিং অ্যাকাউন্ট অথবা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে, আর একটা পাচ্ছি আমরা কোথা থেকে, একটা পাচ্ছি আমাদের ব্যালেন্স শিট থেকে। এই ধরনের রেশিওগুলোকে আমরা কি বলবো, এই ধরনের রেশিওগুলোকে আমরা বলবো মিশ্র অনুপাত। এখন মিশ্র অনুপাতের কি উদাহরণ হতে পারে, যেমন ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিও, নিট অ্যাসেট টার্নওভার রেশিও। কেন ফিক্সড অ্যাসেট কোথা থেকে পাবো, ব্যালেন্স শিট থেকে, আর সেল কোথা থেকে পাবো, ট্রেডিং অ্যাকাউন্ট থেকে। আমরা হচ্ছে কারেন্ট অ্যাসেট বা হচ্ছে আমাদের হচ্ছে নিট অ্যাসেট, তো অ্যাসেট যাই বলি না কেন পাবো কোথা থেকে, ব্যালেন্স শিট থেকে পাবো। আর তার সাথে যদি আমরা সেলসের অনুপাত করি, সেই সেলসটা কোথা থেকে পাবো, প্রফিট অ্যান্ড লস অথবা ট্রেডিং অ্যাকাউন্ট থেকে। ঠিক আছে, সেই কারণে এই ধরনের অনুপাতগুলোকে আমরা কি বলবো, এই ধরনের অনুপাতগুলোকে আমরা বলবো মিশ্র অনুপাত। তো এবার আমরা নেক্সট টপিকে চলে যাব, অর্থাৎ আমাদের সেকেন্ড টপিক, যে টপিকটা হচ্ছে কারেন্ট রেশিও এবং কুইক রেশিও নিয়ে আলোচনা করা হবে বিস্তারিতভাবে, এবং তারপরে অঙ্কগুলো আমরা বুঝে নেব। তো এখন যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কারেন্ট রেশিও এবং কুইক রেশিও নিয়ে। তো প্রথমেই আলোচনা করি কারেন্ট রেশিও নিয়ে। এখন কারেন্ট রেশিও জিনিসটা কি, কারেন্ট রেশিও হচ্ছে আমাদের দুটি উপাদানের অনুপাত। এখন কোন দুটি উপাদানের অনুপাত, একটা হচ্ছে কারেন্ট অ্যাসেট আর একটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। ঠিক আছে, আমাদের কারেন্ট রেশিও তাহলে কার অনুপাত, একটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেটস আর একটা হচ্ছে আমাদের কারেন্ট লায়াবিলিটিসের অনুপাত। অর্থাৎ স্বল্পকালে আমাদের কাছে কত সম্পত্তি রয়েছে এবং স্বল্পকালে আমাদের কত দায় রয়েছে, এই দুটোর অনুপাত হচ্ছে আমাদের কারেন্ট রেশিও। আচ্ছা, এই রেশিওটা আমরা কেন করি সেটা আগে জানতে হবে। তো প্রথমেই বললাম যে কারেন্ট রেশিও, এটা যদি আমরা উদ্দেশ্যের ভিত্তিতে ভাগ করি তাহলে এটা হবে লিকুইডিটি রেশিও, অর্থাৎ স্বল্পকালীন আর্থিক সচ্ছলতা জানার জন্য এই রেশিওটা আমরা করি। আর যদি আমরা উপাদানের ভিত্তিতে ভাগ করি তাহলে এই যে দুটো উপাদান, এই দুটো উপাদান কোথা থেকে আসছে, ব্যালেন্স শিট থেকে আসছে, অর্থাৎ এটা ব্যালেন্স শিট রেশিও। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এই যে কারেন্ট রেশিও, এটা আমরা কেন করি, এটা আমরা এই জন্যেই করি আমাদের স্বল্পকালীন দায় মেটানোর জন্য কতটা সম্পত্তি রয়েছে, স্বল্পকালীন কতটা সম্পত্তি রয়েছে সেটা জানার জন্য। তাহলে এটা আমরা কি জন্য করি, এই অনুপাত আমরা কেন করি, ঠিক আছে, যে আমাদের স্বল্পকালীন আর্থিক সচ্ছলতা কীরকম, স্বল্পকালীন আর্থিক সচ্ছলতা জানার জন্য আমরা এই অনুপাত করি। ক্লিয়ার? যে আমাদের কাছে কত কারেন্ট লায়াবিলিটি রয়েছে আর সেই কারেন্ট লায়াবিলিটি মেটানোর জন্য আমাদের কাছে কত স্বল্পকালীন সম্পত্তি বা কারেন্ট অ্যাসেট রয়েছে। আচ্ছা, এই অনুপাতের মান, ঠিক আছে, আদর্শ মান হিসাব শাস্ত্রবিদেরা কি বলছে, 2:1। ঠিক আছে, এর আদর্শ মান কি বলছে, এর আদর্শ মান হিসাব শাস্ত্রবিদেরা বলছে 2:1। অর্থাৎ একটা কারবারে স্বল্পকালীন দায় মেটানোর জন্য দ্বিগুণ কারেন্ট অ্যাসেট থাকা দরকার। অর্থাৎ আমার কারবারে যদি স্বল্পকালীন দায় 50,000 টাকা হয় তাহলে আমার স্বল্পকালীন সম্পত্তি 1 লাখ টাকা থাকা ভালো। ঠিক আছে, এর থেকে যদি বেশি হয় সেটা ভালো, এর থেকে যদি কম হয় তাহলে সেটা আমার পক্ষে কিন্তু খারাপ। হিসাব শাস্ত্রবিদেরা এরকমটাই মনে করে যে ন্যূনতম এই অনুপাতের মান 2:1 হবে। তাহলে এই অনুপাতের মান যদি বেশি হয়, 3:1, 4:1, 5:1, যত বেশি হবে তত ভালো, আর 2:1 থেকে যত কম হবে তত কিন্তু খারাপ কারবারের পক্ষে। তাহলে এখান থেকে আমরা কি জানলাম, যে এই অনুপাতের মান যত বেশি হবে ততই ভালো, এই অনুপাতের মান যত বেশি হবে ততই ভালো। কার পক্ষে ভালো, কারবারের পক্ষে ভালো। ঠিক আছে, এখন এই যে আমরা টোটাল যে ফান্ডামেন্টাল, এই ফান্ডামেন্টালটা জেনে নিলাম যে কারেন্ট রেশিও হচ্ছে আমাদের স্বল্পকালীন সচ্ছলতা মাপার অনুপাত, অথবা আমাদের হচ্ছে ব্যালেন্স শিট রেশিও। কারেন্ট রেশিও আমরা কার সাথে কার করি, কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটির করি। এটা আমরা কেন করি, কারণ স্বল্পকালে আর্থিক সচ্ছলতা জানার জন্য এটা আমরা করে থাকি, বা স্বল্পকালীন দায় মেটানোর যে ক্ষমতা সেই ক্ষমতাটা জানার জন্য আমরা এই অনুপাত করে থাকি। এই অনুপাতের আদর্শ মান কত, 2:1। এই মানটা যত বেশি হবে
তত ভালো, আর যত কম হবে তত কিন্তু খারাপ। এখন তোমাকে যেটা জানতে হবে, কারেন্ট অ্যাসেট বলতে আমরা কোনগুলোকে বুঝি আর কারেন্ট লায়াবিলিটি বলতে আমরা কোনগুলোকে বুঝি। তা এটা জেনে গেলেই তোমার এই পুরো বিষয়টা কিন্তু জানা হয়ে গেল। এরপর কি অঙ্ক আসবে সেটা তো আমি বলবই। তো এখানে জেনে নিই যে কারেন্ট অ্যাসেট, ঠিক আছে, কোনগুলোকে আমরা কারেন্ট অ্যাসেট বলবো। ঠিক আছে, তো এখানে যে উপাদানগুলো আমি লিখব, অর্থাৎ কারেন্ট অ্যাসেটের মধ্যে যেগুলো আসবে, ঠিক আছে, সেইগুলো বেশি আসে সচরাচর। এবার একটা দুটো যদি এক্সট্রা কিছু আসে সেটা তোমাকে বুঝে নিতে হবে যে কারেন্ট অ্যাসেটের মধ্যে আসছে কি কারেন্ট লায়াবিলিটির মধ্যে আসছে। ঠিক আছে, তো প্রথমে যেটা বলি যে কারেন্ট অ্যাসেটের মধ্যে কি কি আসে। কারেন্ট অ্যাসেটের মধ্যে আসে ক্যাশ, ঠিক আছে, প্লাস তোমার আসতে পারে ব্যাংক ব্যালেন্স, প্লাস আসতে পারে ডেটর্স, প্লাস আসতে পারে বিলস রিসিভেবল, প্লাস আসতে পারে স্টক, প্লাস আসতে পারে প্রিপেড এক্সপেন্সেস, প্রিপেড এক্সপেন্সেস। ঠিক আছে, তো এইগুলো তোমার কারেন্ট অ্যাসেটের মধ্যে আসতে পারে। অথবা তোমার আরও একটা জিনিস আসতে পারে, অর্থাৎ তোমার বকেয়া ইনকাম, ঠিক আছে, বা এরিয়ার ইনকাম, এরিয়ার ইনকাম, এইগুলো তোমার হচ্ছে কারেন্ট অ্যাসেটের মধ্যে আসতে পারে। এবার ধরো আরও কিছু যদি কেউ বলে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, তাহলেও আসতে পারে। ঠিক আছে, যেগুলো সচরাচর আসে সেগুলো আমি বলে দিলাম। ঠিক আছে, তো এইগুলো সাধারণত কিন্তু অঙ্কের মধ্যে আমরা দেখতে পাই। আর একবার বলে দিই, কারেন্ট অ্যাসেটের মধ্যে কি কি আসে। ক্যাশ আসতে পারে, ব্যাংক ব্যালেন্স আসতে পারে, ডেটর্স আসতে পারে, বিলস রিসিভেবল আসতে পারে, স্টক আসতে পারে, প্রিপেড এক্সপেন্সেস, এরিয়ার ইনকাম আসতে পারে, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট আসতে পারে। ঠিক আছে, এইগুলো আমাদের কারেন্ট অ্যাসেটের মধ্যে আসে। তো এইগুলো যোগ করে যত বেশি হবে, কার তুলনায়, কারেন্ট লায়াবিলিটির তুলনায় যত বেশি হবে তত কিন্তু কারবারের পক্ষে ভালো। ঠিক আছে, আচ্ছা কারেন্ট লায়াবিলিটি কোনগুলো। কারেন্ট লায়াবিলিটি বলতে স্বল্পকালে আমাদের কত দায় রয়েছে, ক্লিয়ার, যে স্বল্পকালে আমাদের কত দায় মেটাতে হবে। তো এইগুলোকে বলা হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস। ঠিক আছে, তো এইগুলোর মধ্যে কি কি আসতে পারে, এর উপাদানগুলো যেগুলো বলছি সেইগুলো তো সচরাচর আসে, যদি একটা দুটো আসে, ঠিক আছে, তোমরা সেগুলো বুঝে নিতে হবে যে কারেন্ট অ্যাসেটের মধ্যে যাচ্ছে কি কারেন্ট লায়াবিলিটির মধ্যে হচ্ছে যাচ্ছে। তো যেগুলো বলবো তার বাইরে আসার চান্স কিন্তু খুব কম আছে। ঠিক আছে, তো কারেন্ট লায়াবিলিটির মধ্যে কোনগুলো আছে। কারেন্ট লায়াবিলিটির মধ্যে আমরা রাখতে পারি শর্ট টার্ম লোন, শর্ট টার্ম লোন, প্লাস আমরা রাখতে পারি কি ব্যাংক ওভারড্রাফট, এটা আমাদের হচ্ছে স্বল্পকালীন লায়াবিলিটির মধ্যে পড়ছে। আর আমাদের আসতে পারে ক্রেডিটর্স বা পাওনাদার, আর আসতে পারে বিলস পেয়েবেল, অর্থাৎ যে বিলের টাকা আমাদেরকে প্রদান করতে হবে। ঠিক আছে, এছাড়া আমাদের কি আসবে প্রভিশন, প্রভিশন ফর ট্যাক্সেশন, ট্যাক্সের যে আমরা ভবিষ্যৎ ব্যবস্থা। ঠিক আছে, প্লাস আমাদের আসতে পারে প্রোপোজ ডিভিডেন্ড, অর্থাৎ যে ডিভিডেন্ড দেওয়ার জন্য ঘোষণা হয়ে গেছে। ঠিক আছে, প্রোপোজ ডিভিডেন্ড। আর কি আসতে পারে, আর তোমার আসতে পারে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস। ঠিক আছে, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস তোমার হচ্ছে আসতে পারে, ক্লিয়ার, অর্থাৎ যে খরচটা আমাদের এখনো পর্যন্ত বাকি আছে। তো এইগুলো কারেন্ট লায়াবিলিটির মধ্যে আসে। ঠিক আছে, এইগুলোই বেশিরভাগ তোমরা পরীক্ষায় পেয়ে যাবে। তো আরেকবার বলে দিই, কারেন্ট লায়াবিলিটির মধ্যে আছে শর্ট টার্ম লোন, ব্যাংক ওভারড্রাফট, ক্রেডিটর্স, বিল পেয়েবেল, প্রভিশন ফর ট্যাক্সেশন, প্রোপোজ ডিভিডেন্ড, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস। ঠিক আছে, তো এইগুলোই যে কারেন্ট লায়াবিলিটি, যদি দেখা যায় সবগুলো যোগ করে 10,000 টাকা হয়েছে, তাহলে কারেন্ট অ্যাসেট কত থাকা ভালো, হিসাব শাস্ত্রবিদেরা বলছে দ্বিগুণ থাকা ভালো, অর্থাৎ কারেন্ট অ্যাসেট এগুলো যোগ করে 20,000 টাকা থাকা ভালো। এবার তোমার আরও বেশি থাকলে আরও ভালো, কিন্তু যদি কম থাকে তাহলে কিন্তু কারবারের পক্ষে সেটা কিন্তু খারাপ। ঠিক আছে, অর্থাৎ স্বল্পকালীন দায় মেটানোর ক্ষমতাটা কিন্তু কমে যায়। ঠিক আছে, তো এই যে তোমার কারেন্ট রেশিওর পুরো ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা কুইক রেশিওর ব্যাকগ্রাউন্ডটা জেনে নেব। ক্লিয়ার, যে কুইক রেশিও আমরা কিভাবে করব। আর কুইক রেশিওর অনেক কিন্তু নাম আছে, অনেক সময় লিকুইড রেশিও বলে, অনেক সময় অ্যাসিড টেস্ট রেশিও বলে। ঠিক আছে, সেগুলো আমরা জেনে নেব। পুরো ফান্ডামেন্টালটা যেমন এভাবে জেনে নিলাম, এভাবে জেনে নেব। তারপর কত ধরনের অঙ্ক আসতে পারে সেটা আমরা আলোচনা করে দেবো, এবং পরীক্ষায় যে আসবে ছোট প্রশ্ন সেগুলোই আলোচনা করা হবে। ঠিক আছে, তো এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কুইক রেশিও। তো এখানটা আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, তো এখানেই আমাদের কিন্তু কুইক রেশিওটা আলোচনা করা হয়ে যাবে, এবং কারেন্ট রেশিওর থেকে আমাদের যে কুইক রেশিও, সেই কুইক রেশিওটা কিন্তু আরও ইজি, ক্লিয়ার। ঠিক আছে, তো প্রথমে আমরা যেটা আলোচনা করি কুইক রেশিও। আচ্ছা, রেশিও করতে গেলে তো দুটো উপাদান লাগবে, ক্লিয়ার। তো এই দুটো উপাদান কি কি, ঠিক আছে। তো কুইক রেশিও অনেকে বলে এটাকে কি বলা হচ্ছে বললাম,
লিকুইড রেশিও। ক্লিয়ার? আর অনেকে আবার সময় এটাকে আরও একটা নাম রয়েছে অ্যাসিড টেস্ট রেশিও। তো পরীক্ষায় ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তো এই তিনটে যদি হচ্ছে থাকে তো তিনটে মানে একটাই কুইক রেশিও। ঠিক আছে? আর কুইক রেশিও কার সাথে কার অনুপাত? কুইক রেশিও আমরা করব আমাদের লিকুইড অ্যাসেটস। ঠিক আছে? লিকুইড অ্যাসেটসের সঙ্গে আমরা কার করি? কারেন্ট লায়াবিলিটিস। আর একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটাও তোমাদেরকে বলবো। ঠিক আছে? যে ফার্স্ট ফর্মুলা তোমাদেরকে এটা মনে রাখতে হবে যে কুইক রেশিও আমরা করি লিকুইড অ্যাসেটের সঙ্গে কারেন্ট লায়াবিলিটিকে আমরা ভাগ করি। ক্লিয়ার? ঠিক আছে? এখন লিকুইড অ্যাসেট কি, কারেন্ট লায়াবিলিটি তো আমরা জানলাম, আগের টপিকটাতেই জানলাম। ঠিক আছে? আচ্ছা, লিকুইড অ্যাসেট বলতে কি বোঝায়? ঠিক আছে? আচ্ছা, লিকুইড অ্যাসেট বলতে আমরা কি বুঝি এটা আগে জেনে নিই। যে লিকুইড অ্যাসেটস বলতে আমরা বুঝি কারেন্ট অ্যাসেট, যেটা আমরা আগের পেলাম, ঠিক আছে, আগের রেশিওতে, সেই কারেন্ট অ্যাসেট থেকে শুধুমাত্র স্টক আর প্রিপেড এক্সপেন্সেসটা বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে? প্রিপেড এক্সপেন্সেস বাদ দিয়ে দিতে হবে। তাহলে একে আমরা কি বলবো? একে আমরা বলবো লিকুইড অ্যাসেট। তাহলে কারেন্ট অ্যাসেট যত হয়েছিল তা থেকে আমরা স্টক এবং প্রিপেড এক্সপেন্সেসটাকে বাদ দিয়ে দেবো। এখন এই প্রিপেড এক্সপেন্সেস বা স্টক কেন লিকুইড অ্যাসেটে ধরা হয় না বা কারেন্ট অ্যাসেট থেকে কেন বাদ যাচ্ছে এটাও তো জানতে হবে। ঠিক আছে? যে স্টক এবং প্রিপেড এক্সপেন্সেস এগুলোকে তরল সম্পত্তি বলা হয় না কেন? কারণ স্টক এবং প্রিপেড এক্সপেন্সেস এগুলো দুটো হচ্ছে রূপান্তর করা যায় না তরলে। ঠিক আছে? যে স্টক আমাদের আছে, ঠিক আছে, 50,000 টাকা স্টক আছে, সেটা কখন বিক্রি হবে, কবে বিক্রি হবে, আবার বিক্রি নাও হতে পারে, তাহলে সেটা হচ্ছে কি আমাদের সরাসরি ক্যাশ অথবা ব্যাঙ্ক ব্যালেন্সে কনভার্ট হবে না। ঠিক আছে? আবার প্রিপেড এক্সপেন্সেস যে পেমেন্ট আমি আগে থেকে করে দিয়েছি সেটা তো অ্যাসেট, কারেন্ট অ্যাসেট। ঠিক আছে? কিন্তু সেই টাকাটা কি আমি দ্রুত রূপান্তর করতে পারবো, অর্থাৎ তার কাছ থেকে আবার টাকা চেয়ে আনতে পারবো? সেটা আমাদের পক্ষে অনেক সময় সম্ভব নয়। ঠিক আছে? তো এই কারণে স্টক এবং প্রিপেড এক্সপেন্সেসকে আমরা লিকুইড অ্যাসেটের মধ্যে ধরি না। লিকুইড অ্যাসেট হচ্ছে সেগুলো যেগুলোকে আমরা দ্রুত তরলে রূপান্তর করতে আমরা পারি। ঠিক আছে? এরপর যেটা আমরা বলবো সেটা হচ্ছে আমাদের এই যে কারেন্ট লায়াবিলিটি যেটা বললাম সেটা তো আগেই বলেছি। তো আর একটা যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটা বলবো। এটা হচ্ছে তোমার 1 নম্বর ফর্মুলা। আর 2 নম্বর ফর্মুলা তোমরা জেনে রাখো যে কুইক রেশিওর ফর্মুলা হচ্ছে আর একটা রয়েছে, যার রুল আর একটা রয়েছে, সেটা হচ্ছে আমাদের লিকুইড অ্যাসেট। যে লিকুইড অ্যাসেটসের সঙ্গে অনেক সময় কারেন্ট যে লায়াবিলিটিস রয়েছে সেই কারেন্ট লায়াবিলিটিস থেকে আমাদের ব্যাঙ্ক ওভারড্রাফট বাদ দিয়ে দেওয়া হয়, ব্যাঙ্ক ওভারড্রাফট বাদ দিয়ে দেওয়া হয়। ঠিক আছে? তাহলে লিকুইড অ্যাসেট বলতে কি বোঝায় সেটা তো বললাম, যে কারেন্ট অ্যাসেট থেকে স্টক আর প্রিপেড এক্সপেন্সেস বাদ দেবো। আচ্ছা, অনেকে কারেন্ট লায়াবিলিটি নিচে রাখে, আবার অনেকে কারেন্ট লায়াবিলিটি থেকে ব্যাঙ্ক ওভারড্রাফট বাদ দিয়ে দেয়। এবার যারা বাদ দিয়ে দেয় তারা কেন বাদ দিয়ে দেয়, আর যারা রাখে তারা কেন রাখে? ঠিক আছে? এটাও তো জানতে হবে যে যারা হচ্ছে ব্যাঙ্ক ওভারড্রাফট বাদ দেয় না, অর্থাৎ এই কারেন্ট লায়াবিলিটি পুরোটাকেই রাখে, তারা বলছে যে ব্যাঙ্ক ওভারড্রাফট বা সেই হিসাবশাস্ত্রবিদেরা মনে করছে কি যে ব্যাঙ্ক ওভারড্রাফট আমাদের কারেন্ট লায়াবিলিটির মধ্যেই পড়ে এবং এটা আমাদেরকে দ্রুত প্রদান করতে হয় বা পরিশোধ করতে হয়, স্বল্পকালীন দায়ের মধ্যেই পড়ে। আবার অনেকে যারা হচ্ছে কারেন্ট লায়াবিলিটি থেকে ব্যাঙ্ক ওভারড্রাফট বাদ দিয়ে দেয়, তারা কেন বাদ দিয়ে দেয়? সেই সমস্ত হিসাবশাস্ত্রবিদেরা কি বলছে যে ব্যাঙ্ক ওভারড্রাফট হচ্ছে ব্যাংকের সঙ্গে একটা চুক্তি থাকে যে কবে টাকাটা মেটাতে হবে, তাড়াহুড়ো করে বা দ্রুততার সাথে মেটানোর কোনো সম্পর্ক নেই। ঠিক আছে? যে আমাকে যেমন পাওনাদারকে আমি আজকেও টাকা দিয়ে দিতে পারি, 1 মাসের মধ্যেও দিয়ে দিতে পারি, 3 মাসের মধ্যেও দিতে পারি, কিন্তু ব্যাঙ্ক ওভারড্রাফটে এরকম কোনো তাড়াহুড়ো নেই যে একদিনে দিতে হবে, 1 সপ্তাহে দিতে হবে, 1 মাসে দিতে হবে। তো ব্যাঙ্ক ওভারড্রাফট একটা চুক্তি ভিত্তিক থাকে যে এই তারিখের মধ্যে টাকা পেমেন্ট করতে হবে। তাই অনেকে বলছে এটা স্বল্পকালীন দায়ের মধ্যে আমরা নেবো না। ঠিক আছে? এটা তাদের হিসাবশাস্ত্রবিদেদের মতভেদের কারণে আমাদের এক্সামে জটিলতা হয়ে গেছে, আমরা সূত্রের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়েছে। ঠিক আছে? এখানে আমাদের কোনো দোষ নেই। ঠিক আছে? তো এই দুটো দিয়েই আমরা কুইক রেশিও, অ্যাসিড টেস্ট রেশিও অথবা লিকুইড রেশিওটা আমরা পরিমাপ করতে পারবো। তো এই রেশিওটা আমরা কেন করি সেটা জেনে নিই। তো এই রেশিও আমরা কেন করি? এই রেশিও আমরা করি স্বল্পকালীন আর্থিক সচ্ছলতা জানার জন্য, অর্থাৎ এই রেশিওটাও আমরা স্বল্পকালীন আর্থিক সচ্ছলতা জানার জন্যই করি, জানার জন্য। তাহলে এই রেশিওটাও আমরা করি স্বল্পকালীন আর্থিক সচ্ছলতা জানার জন্য। ঠিক আছে? অর্থাৎ এটাও হচ্ছে একটা লিকুইডিটি রেশিও। আর যদি উপাদানের ভিত্তিতে ধরা হয় তাহলে উপাদানের ভিত্তিতে কি হবে? এটা হবে ব্যালেন্স শিট রেশিও। ঠিক আছে? কারণ যা যা পাচ্ছি এগুলো সবই কোথা থেকে পাচ্ছি? আমরা ব্যালেন্স শিট থেকেই
পাচ্ছি। ঠিক আছে, তো এখানে এখন স্বল্পকালীন আর্থিক সচ্ছলতা জানার জন্য আমরা করছি এর আদর্শ মান কত। ঠিক আছে, এর আদর্শ মান কিন্তু পরীক্ষায় আসে। আদর্শ মান হচ্ছে 1:1। ক্লিয়ার? অর্থাৎ হিসাবশাস্ত্রবিদেরা বলছে স্বল্পকালে আমাদের যে লিকুইড লায়াবিলিটি রয়েছে সেই লিকুইড লায়াবিলিটির তুলনায় আমাদের কি বলবো যে আমাদের অ্যাসেট অর্থাৎ লিকুইড অ্যাসেট ততটা থাকাই ভালো। অর্থাৎ 50,000 টাকার যদি আমাদের লিকুইড লায়াবিলিটি থাকে তাহলে 50,000 টাকা লিকুইড অ্যাসেট থাকাই ভালো। এই অনুপাত দেখো যত বেশি হবে তত তো ভালোই, 2:1, 3:1, 4:1, যত বেশি হবে ততই ভালো। কিন্তু যদি কম হয় তাহলে কিন্তু খারাপ কারবারের পক্ষে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে দিই যে এই অনুপাতের মান যত বেশি হয় ততই ভালো। ক্লিয়ার? এরপরে আমরা কি করব, এরপরে আমরা এই কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট রেশিও এবং হচ্ছে কুইক রেশিও সংক্রান্ত যে অঙ্কগুলো পরীক্ষায় আসতে পারে সেই অঙ্কগুলো নিয়েই আলোচনা করব। তো এখন যেটা বলি যে অঙ্ক তোমাদের পরীক্ষায় অর্থাৎ এই সেমিস্টার 3 পরীক্ষায় আসবে ছোট প্রশ্ন এবং রেশিওর উত্তর কিন্তু দেয়া থাকবে। ঠিক আছে, ABCD করে উত্তর দেয়া থাকবে, উত্তরটা শুধু সঠিক কোনটা সেইটা তোমাকে হচ্ছে টিক দিতে হবে। এখন এই অঙ্ক আসবে টোটাল 4 ধরনের, মনে রাখবে টোটাল 4 ধরনের অঙ্ক আসবে। কি কি অঙ্ক? ঠিক আছে, 1 নম্বর তোমাদের আসবে, ঠিক আছে, কারেন্ট রেশিও। ঠিক আছে, তোমার দেয়া থাকবে কারেন্ট রেশিও দেয়া থাকবে। ক্লিয়ার? কারেন্ট রেশিও গিভেন, কারেন্ট রেশিও তোমার দেয়া থাকবে, তার সাথে একটা ডাটা দেয়া থাকবে, একটা ডাটা বার করতে হবে। অর্থাৎ হয় কারেন্ট অ্যাসেট দেয়া থাকবে, কারেন্ট লায়াবিলিটি বার করতে হবে, নয়তো তোমার কারেন্ট লায়াবিলিটি দেওয়া থাকবে, কারেন্ট অ্যাসেট বার করতে হবে। ক্লিয়ার? তাহলে ফার্স্ট টপিকটা বলে দিচ্ছি। ধরো একটা অঙ্কে দেওয়া রয়েছে কারেন্ট রেশিও দেওয়া রয়েছে 3:1, বোঝা গেল? অঙ্কে বলাই থাকবে, কারণ অঙ্ক তো খুব বড় দেবে না। ঠিক আছে, যে কারেন্ট রেশিও 3:1। ঠিক আছে, এর সাথে আর একটা ডাটা দেওয়া থাকবে কি, যে কারেন্ট অ্যাসেট তোমাকে বলে দিল যে কারেন্ট অ্যাসেটস ইকুয়াল টু 30,000। তাহলে কারেন্ট লায়াবিলিটি কত হবে? তাই কারেন্ট লায়াবিলিটি, ঠিক আছে, কারেন্ট লায়াবিলিটিস ইকুয়াল টু কোশ্চেন চিহ্ন। তো এই হয়ে গেল একটা ছোট প্রশ্ন যে কারেন্ট অ্যাসেট দেয়া রয়েছে, কারেন্ট রেশিও দেয়া রয়েছে, একটা চাইছে কারেন্ট লায়াবিলিটি। তাহলে তোমার উত্তর কি করে করবে, যে কারেন্ট রেশিও ইকুয়াল টু কি, কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটি। তাহলে কারেন্ট অ্যাসেট যদি 30,000 টাকা হয় তাহলে কারেন্ট লায়াবিলিটি কত হবে? তো আমরা মুখে মুখেও এখানে করে ফেলতে পারবো যে 10,000 টাকা। ঠিক আছে, যদি এমন কোনো সংখ্যা দেয় যেটা মুখে মুখে করা যাবে না সেক্ষেত্রে অসুবিধা নেই। তোমরা কারেন্ট রেশিও কি করবে, কারেন্ট রেশিও হচ্ছে এইভাবে লিখে নেবে, কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটি সমান লিখে দেবে 3/1। অর্থাৎ কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটির তুলনায় কত গুণ? 3 গুণ। ঠিক আছে, এবার এখানে তোমরা যেটা দেওয়া থাকবে, যদি কারেন্ট অ্যাসেট দেওয়া থাকে সেটা বসাবে, অথবা কারেন্ট লায়াবিলিটি দেওয়া থাকলে সেটা বসাবে। তাহলে এখানে আমার অঙ্কে কী দেওয়া আছে, কারেন্ট অ্যাসেট দেওয়া রয়েছে কত, 30,000, কারেন্ট লায়াবিলিটি দেওয়া নেই, অর্থাৎ নিচে আমি লিখে দিচ্ছি CL কারেন্ট লায়াবিলিটি 3/1। ঠিক আছে, আমি কোনাকুনি গুণ করে নেব যে 3 ইন্টু কারেন্ট লায়াবিলিটি সমান 30,000, তাহলে আমাদের কারেন্ট লায়াবিলিটি সমান 10,000। ঠিক আছে, এইভাবে আমরা অঙ্ক করে নিতে পারি। তো এখানে আমি সংখ্যাটা যেহেতু সহজ দিয়েছি তো এই ক্ষেত্রে কি হচ্ছে, অঙ্কটা তোমাদের বুঝতে সুবিধা হলো। ঠিক আছে, আবার একই রকমভাবে হয়তো এই অঙ্কটাতেই কারেন্ট লায়াবিলিটি দেওয়া থাকলো, কারেন্ট অ্যাসেটটা বার করতে হবে, সেটাও আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমি এখানটাতে মুছে দিচ্ছি, মুছে দিয়ে কি করছি, এই অঙ্কটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি। ঠিক আছে, যে কারেন্ট রেশিও তোমার হয়তো অঙ্কে দেওয়া থাকলো 3:1, এবার তোমার কারেন্ট অ্যাসেট বলে দেবে কত, যখন কারেন্ট লায়াবিলিটি বলে দিল 20,000। তাহলে তুমি তো রেশিও দেখেই বুঝতে পারছো যে কারেন্ট লায়াবিলিটির তুলনায় কারেন্ট অ্যাসেট 3 গুণ। তাহলে কারেন্ট লায়াবিলিটি যদি 20,000 হয় তাহলে কারেন্ট অ্যাসেট কত হবে, কারেন্ট অ্যাসেট হবে 60,000। ঠিক আছে, এটা মুখে মুখেও করা যাবে, আর পরীক্ষায় এমন সংখ্যা দেবে যেটা তোমরা মুখে মুখে করতে পারবে, কারণ ক্যালকুলেটর তো অ্যালাউ নেই, সেই কারণে মুখে মুখে করা যাবে। ঠিক আছে, তো এক্ষেত্রে যদি তোমাদের এমন একটা জটিল দিয়ে দেয় তাহলে তোমরা সেই একই রকমভাবে কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটি সমান লিখবে 3/1। ঠিক আছে, যেটা দেওয়া থাকবে, এখানে কারেন্ট লায়াবিলিটি দেওয়া রয়েছে 20,000, তো কারেন্ট লায়াবিলিটির জায়গায় 20,000 বসালাম, কারেন্ট অ্যাসেট ইকুয়াল টু 3/1। ঠিক আছে, তো এখানে আমরা কি করব, কারেন্ট অ্যাসেট অর্থাৎ কোনাকুনি গুণ করব, কারেন্ট অ্যাসেট ইকুয়াল টু 60,000, আমাদের উত্তর চলে আসবে। তো এই ধরনের অঙ্ক একটা আসবে, বোঝা গেল? তাহলে আজ যে বললাম 4 ধরনের অঙ্ক আসবে, বাকি কি কি আসবে? আচ্ছা, দ্বিতীয় যে অঙ্কটা আসবে সেই অঙ্কটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল দিয়ে। ঠিক আছে, যে ওয়ার্কিং ক্যাপিটাল তোমার দিয়ে দেবে
কারেন্ট রেশিও দিয়ে দিতে পারে, কারেন্ট অ্যাসেটও দিয়ে দিতে পারে, কারেন্ট লায়াবিলিটিও দিয়ে দিতে পারে, একটা ডাটা দেবে, একটা বার করতে হবে, ঠিক আছে। তো সেকেন্ড টপিকের অঙ্ক আমি বলছি কীরকম পরীক্ষায় আসবে, ঠিক আছে। তো সেকেন্ড টপিকের অঙ্ক আসবে তোমার ওয়ার্কিং ক্যাপিটাল, তাহলে 2 নম্বর টপিক তোমার আসবে ওয়ার্কিং ক্যাপিটাল রিলেটেড টু অঙ্ক। ওয়ার্কিং ক্যাপিটাল, ঠিক আছে, দেওয়া থাকবে, ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া থাকবে। এখন এই ওয়ার্কিং ক্যাপিটাল তুমি কি করে পাবে, ঠিক আছে। ওয়ার্কিং ক্যাপিটালের একটা ফর্মুলা রয়েছে, কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি বাদ দিলে যা পড়ে থাকে তাকে বলা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি? ওয়ার্কিং ক্যাপিটাল মানে হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি, অর্থাৎ স্বল্পকালীন সম্পত্তি থেকে স্বল্পকালীন দায় বাদ দেওয়ার পর যেটা পড়ে থাকে তাকে বলা হয় কার্যকরী মূলধন বা ওয়ার্কিং ক্যাপিটাল, ঠিক আছে। এখন এই ওয়ার্কিং ক্যাপিটাল অঙ্কেতে গিভেন, অর্থাৎ দেয়া থাকবে, তার সাথে তোমার কি দিয়ে দেবে, যে কারেন্ট অ্যাসেট বলে দিল, ঠিক আছে 20,000, কারেন্ট লায়াবিলিটি তোমাকে হয়তো বার করতে হবে। তাহলে আমি একটা অঙ্ক নিয়ে নিই এরকম, যে তোমাকে অঙ্কে বললো, এক্সাম্পল নিয়ে নিচ্ছে এখানে, এক্সাম্পল যে তোমাকে বলে দিল যে ওয়ার্কিং ক্যাপিটাল, যে অঙ্কে বলে থাকলো ওয়ার্কিং ক্যাপিটাল ইকুয়াল টু 60,000 টাকা। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল কত? ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে তোমার 60,000 টাকা। এবার ধরো অঙ্কে বলে দিল যে কারেন্ট অ্যাসেট হচ্ছে 80,000, তাহলে কারেন্ট লায়াবিলিটি কত? তাহলে তুমি বুঝতেই পারছো যে 80,000 থেকে 20,000 বাদ দিলে তবে তো 60,000 পাবো। তো মুখে মুখে করতে পারো, অথবা তুমি ওই এভাবেও লিখতে পারো যে ওয়ার্কিং ক্যাপিটাল সমান কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। তাহলে ওয়ার্কিং ক্যাপিটালের জায়গায় কি তুমি কি বসিয়ে দেবে? 60,000 টাকা বসিয়ে দেবে, কারেন্ট অ্যাসেটের জায়গায় 80,000 বসিয়ে দেবে, কারেন্ট লায়াবিলিটিটা জানা নেই। তাহলে এখানে তোমার কারেন্ট লায়াবিলিটি কত হবে? 20,000, অর্থাৎ 80,000 থেকে 60,000 বাদ দিয়ে তোমার কারেন্ট লায়াবিলিটি হবে 20,000। তো এই রকম আবার কারেন্ট লায়াবিলিটি দিয়ে দিতে পারে, কারেন্ট অ্যাসেট বার করতে হতে পারে, ঠিক আছে। এইটা তোমরা কিন্তু একটু করে নেবে। আচ্ছা, এইটারই একটা জটিল প্রক্রিয়ার অঙ্ক রয়েছে, ঠিক আছে। এইটার একটু হার্ড, এক্সামে হার্ড দিতে পারে, যদি না দেয় তোমাদের ভালো। এখন এই যে ওয়ার্কিং ক্যাপিটাল রিলেটেড অঙ্ক, ঠিক আছে, এর হার্ড টপিক মানে কি বলছি সেটা বুঝে নাও, ঠিক আছে। যে ওয়ার্কিং ক্যাপিটাল অঙ্কেতে দেওয়া থাকবে, ঠিক আছে। যেমন ওয়ার্কিং ক্যাপিটাল বলে দিল 3:, এই ওয়ার্কিং ক্যাপিটাল বলে দিল 30,000, ঠিক আছে। এটা বলে দিল অঙ্কেতে যে ওয়ার্কিং ক্যাপিটাল 30,000, ঠিক আছে। আবার তোমার এর সাথেই বলে দেবে যে কারেন্ট রেশিও ইকুয়াল টু, ঠিক আছে, বলে দিল 2:1। আর কিছু বলা থাকলো নি অঙ্কেতে, ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া রয়েছে, আর কি দেওয়া রয়েছে? কারেন্ট রেশিও দেওয়া রয়েছে 2:1। এবার তোমাকে বলবে কারেন্ট অ্যাসেট কত, এটাও চাইতে পারে পরীক্ষায়, কারেন্ট লায়াবিলিটি কত এটা চাইতে পারে। অর্থাৎ 2 নম্বর টপিকেরই এটা কিন্তু একটু এরকম অঙ্ক, হার্ড টপিকে অঙ্ক দিতে পারে। তো তখন কি করবে তোমরা, যে তোমাদেরকে ধরে নিতে হবে, লেট বা ধরি যে 2:1, তাহলে এটাকে তখন x ধরে নেবে, এটাকেও x ধরে নেবে, যে কারেন্ট অ্যাসেট সমান 2x আর কারেন্ট লায়াবিলিটি সমান কত? 1x। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল কত হবে? যে ওয়ার্কিং ক্যাপিটাল হবে তোমার কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি বাদ, অর্থাৎ 2x থেকে 1x বাদ, তাহলে রয়ে যাচ্ছে 1x। আচ্ছা, যদি এটা থাকতো 5:1, তাহলে এটা হতো 5x, এটা 1x, তখন এটা হয়ে যেত কি 4x, ঠিক আছে। অর্থাৎ এটাকে x ধরে নেবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে তোমরা ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে 1x, আর 1x সমানই এটা ওয়ার্কিং ক্যাপিটাল 30,000 টাকা। তাহলে x এর মান পেয়ে যাবে, যে x এর মান হচ্ছে 30,000 টাকা। তাহলে তুমি কারেন্ট অ্যাসেটও পাবে, কারেন্ট লায়াবিলিটিও পাবে। কারেন্ট অ্যাসেট কত? 2x, কারেন্ট লায়াবিলিটি 1x। তাহলে কারেন্ট অ্যাসেট হবে 2x মানে একটা x মানে 30,000, তাহলে 2x কত? 60,000, আর কারেন্ট লায়াবিলিটি হচ্ছে 1x মানে কত হচ্ছে তোমার? এটা হচ্ছে 30,000। এই অঙ্ক কিন্তু পড়তে পারে। তো এখানে যেমন এই অনুপাতটা আমরা সহজ দেখে ধরেছি, ঠিক আছে। এই সংখ্যাটা ঠিক আছে 30,000, 40,000, 50,000 এরকম থাকবে, ঠিক আছে। মানে মুখে মুখে করা যাবে, এমনই দেবে পরীক্ষায়। আর কারেন্ট রেশিওটাতে 5:2 দিয়ে দিল, তাহলে এখানে 5x আর 2x ধরে নিতে হবে। তাহলে 3x সমান তখন হয়ে যাবে কি 30,000, আর x সমান হয়ে যাবে 10,000। তো এইরকম রিলেটেড অঙ্ক পড়তে পারে, তাহলে দুটো বলে দিলাম, ঠিক আছে। আর কি তোমাদের অঙ্ক পড়তে পারে? আচ্ছা, 3 নম্বর তোমাদের পড়তে পারে লিকুইড রেশিও সংক্রান্ত, ঠিক আছে। তোমার হচ্ছে কারেন্ট অ্যাসেট বলে দিতে পারে, বা কারেন্ট লায়াবিলিটি যে কোনো একটা বলে দিতে পারে, তার সাথে কারেন্ট রেশিওটা থাকতে হবে, তোমাকে লিকুইড রেশিওটা বার করতে হবে, ঠিক আছে। যেমন 3 নম্বর টপিকটা বলি, যে 3 নম্বর টপিক কীরকম অঙ্ক আসতে পারে। তো টোটাল 4 ধরনের অঙ্ক আসবে, তোমরা মিলিয়ে নেবে, যে কোনো টেস্ট পেপারে মিলিয়ে নেবে, যে কোনো বইয়ে মিলিয়ে নেবে, এই 4 ধরনের অঙ্কই বেশি দেওয়া রয়েছে, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর কোন ধরনের অঙ্ক এখান থেকে আসতে পারে, ঠিক আছে। এখান থেকে তোমার আসতে পারে, ধরো কারেন্ট রেশিও দেওয়া থাকলো তোমার 3:1, ঠিক আছে।
এর সাথে তোমার কি দিয়ে দিল, যে কারেন্ট অ্যাসেট বলে দিল, যে কোনো একটা কারেন্ট অ্যাসেট হয় কারেন্ট লাইবিলিটি, যে কারেন্ট অ্যাসেট বলে দিল তোমার হচ্ছে 60,000 টাকা, ঠিক আছে, এইটা তোমাকে বলে দিল। তার সাথে তোমাকে দেওয়া থাকবে যে স্টক 10,000 আর প্রিপেড এক্সপেন্সেস 10,000, ঠিক আছে। তাহলে তোমাকে বলে দেবে ক্যালকুলেট কুইক রেশিও, ঠিক আছে। তাহলে কারেন্ট রেশিও থেকে কুইক রেশিও বার করানোর অঙ্ক কিন্তু পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। উত্তরটা দেওয়া থাকবে, উত্তরটা করতে হবে। তো কারেন্ট এখানে অ্যাসেট দেওয়া রয়েছে তোমার হচ্ছে 60,000, ঠিক আছে, আর রেশিও দেওয়া দিয়েছে। তাহলে আমরা এখান থেকে কারেন্ট লাইবিলিটিটা প্রথমে বার করে নেবো, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে এইভাবে লিখব যে কারেন্ট রেশিও মানে কি, কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটি সমান এটা লিখে দেবো 3/1। এবার কারেন্ট অ্যাসেট দেওয়া থাকলে কারেন্ট লাইবিলিটি আমরা পেয়ে যাবো, আর কারেন্ট লাইবিলিটি দেওয়া থাকলে কারেন্ট অ্যাসেট আমরা পেয়ে যাব। তো কারেন্ট অ্যাসেট এখানে দেওয়া রয়েছে 60,000, আর কারেন্ট লাইবিলিটি আমাদের কত, তাহলে আমরা জানি না, কারেন্ট লাইবিলিটি ইকুয়াল টু লিখে দিচ্ছি 3/1। তাহলে এখানে কোনাকুনি আমরা গুণ করে নেবো, আর মুখে মুখেও তোমরা বুঝতে পারছো যে 3 গুণ, যেহেতু কারেন্ট লাইবিলিটির তুলনায় কারেন্ট অ্যাসেট 3 গুণ, তাহলে কারেন্ট লাইবিলিটি কত হবে, যদি 60,000 হয় তাহলে এটা হবে 20,000। তো এইটা বেরিয়ে গেল, কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটি বেরিয়ে গেল। এবার তোমাকে বলবে কি, যে পরীক্ষায় কুইক রেশিও বার করো। কুইক রেশিও কী করে বার করবে, তাহলে কারেন্ট অ্যাসেট থেকে স্টক আর প্রিপেড এক্সপেন্সেসটা তখন বাদ দিতে হবে, ঠিক আছে। তাহলে কুইক রেশিও বার করবে কি করে, কুইক রেশিও বার করবে কি, কারেন্ট অ্যাসেট অর্থাৎ কারেন্ট অ্যাসেট কত 60,000, তা থেকে স্টক আর প্রিপেডটা বাদ দিবে। তাহলে স্টক 10,000, প্রিপেড 10,000, তাহলে 20,000 বাদ হয়ে গেল, ক্লিয়ার। আর নিচে রইল কারেন্ট লাইবিলিটি 20,000, তাহলে এইটা তোমার কত হয়ে গেল 40,000 বাই 20,000 ইকুয়াল টু 2:1। তাহলে বুঝতে পারছো কারেন্ট রেশিও দেওয়া রয়েছে, তা থেকে কুইক রেশিও বার করতে হচ্ছে, ঠিক আছে। এই রিলেটেড অঙ্ক কিন্তু পরীক্ষায় একটা আসবে। আর লাস্ট একটা রিলেটেড বলে দিচ্ছি, তোমার কারেন্ট রেশিও দেওয়া থাকবে, কুইক রেশিও দেওয়া থাকবে, এই স্টকের ভ্যালুটা বার করতে হবে, স্টকের ভ্যালু, প্রিপেড এক্সপেন্সেসের বার করতে হবে না, ঠিক আছে, স্টকের ভ্যালুটা বার করতে হবে। তাহলে এই অঙ্কটাকেই যদি আমরা ঘুরিয়ে বলি, ঠিক আছে, তো এই অঙ্কটাকেই যদি আমরা করি, 4 নম্বর রিলেটেড অঙ্ক কি, স্টক ক্যালকুলেট করতে দিতে পারে, ব্যাস এটাই হচ্ছে আমাদের শেষ টপিক, ঠিক আছে। 4 নম্বর অঙ্ক তোমাদের আসতে পারে, ঠিক আছে, যে স্টক ক্যালকুলেট করতে পারে। 4 নম্বর অঙ্কের টপিক কি, স্টক ক্যালকুলেশন, ঠিক আছে। তোমার বলা থাকবে যে কারেন্ট রেশিও দেওয়া থাকবে, কারেন্ট রেশিও ধরো তোমার দেওয়া রয়েছে 3:1, এবং যে কোনো একটা দেওয়া থাকবে, ধরো কারেন্ট অ্যাসেট দেওয়া থাকলে লাইবিলিটি বার করিয়ে নেবে, আর লাইবিলিটি থাকলে অ্যাসেট বার, তাহলে কারেন্ট অ্যাসেট দেওয়া রয়েছে ধরো 60,000 টাকা দেওয়া রয়েছে, ক্লিয়ার, আর কিছু দেওয়া থাকবে না। এবং এরপর দেওয়া থাকবে কুইক রেশিও, কুইক রেশিও দেওয়া থাকবে, কুইক রেশিও দেওয়া রয়েছে 2:1। তাহলে এখান থেকে তোমাকে বলবে কি, যে ক্যালকুলেট ভ্যালু অফ স্টক, যে স্টকের ভ্যালু কত, ঠিক আছে। তাহলে এখানে কারেন্ট রেশিও আর কুইক রেশিও দেওয়া থাকবে, স্টকের ভ্যালুটা বার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে তাহলে আমরা প্রথমে কাকে কাজে লাগাবো, কারেন্ট রেশিওটাকে কাজে লাগিয়ে কারেন্ট লাইবিলিটিটা জেনে নেবো। কারেন্ট অ্যাসেট দেওয়া থাকলে লাইবিলিটি জেনে নেবো, আর লাইবিলিটি দেওয়া থাকলে অ্যাসেট জেনে নেবো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের প্রথমে লিখে নেবো কি, যে কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটি সমান 3/1। এবার কারেন্ট অ্যাসেট দেওয়া থাকলে লাইবিলিটি জেনে নেবো, এখানে অ্যাসেট দেওয়া রয়েছে 60,000, কারেন্ট লাইবিলিটি আমরা জেনে নেবো 3/1, মুখে মুখে হয়ে যাবে, তাহলে কারেন্ট লাইবিলিটি হবে 20,000, ক্লিয়ার। এই কারেন্ট লাইবিলিটিটা আমরা জেনে নিলাম। এবার এটাকে নিয়ে কি কাজে লাগাবো, এটাকে নিয়ে আমরা কুইক রেশিওতে কাজে লাগাবো। তাহলে কুইক রেশিওতে কি করে কাজে লাগাবো, যে কুইক রেশিও কিভাবে কাজে লাগাবো, কুইক রেশিওতে আমরা লিখব কারেন্ট অ্যাসেট, অর্থাৎ কারেন্ট অ্যাসেট কত আছে 60,000, মাইনাস দেবো স্টক, প্রিপেড এক্সপেন্সেস এখানে বলবে না বার করতে, ঠিক আছে। আর প্রিপেড এক্সপেন্সেস দেওয়া থাকবে না, আমাদেরকে ধরতেও হবে না। তাহলে কারেন্ট অ্যাসেট থেকে স্টক বাদ দেবো, আর নিচে কারেন্ট লাইবিলিটিটাকে রাখবো 20,000, ইকুয়াল টু রেশিওর মানটা দিয়ে দেবো 2:1, অর্থাৎ উপরে থাকবে 2, নিচে থাকবে 1। এবার যদি আমরা কোনাকুনি গুণ করি, তাহলে কি হবে, যে আমাদের 2 দিয়ে যদি এটাকে গুণ করি, বা এটাকে যদি আমরা 1 দিয়ে গুণ করি, যে কোনো একটা ব্যাপার হবে। তাহলে 2 দিয়ে গুণ করলে এখানে আমাদের হচ্ছে 40,000, আর এদিকে আমাদের কি হচ্ছে 60,000 মাইনাস স্টক। তাহলে স্টকটাকে যদি আমরা এদিকে নিয়ে চলে এসি, তাহলে স্টক ইকুয়াল টু কী হবে, স্টক ইকুয়াল টু হচ্ছে 60,000 মাইনাস 40,000, 20,000, অর্থাৎ স্টকের ভ্যালু কত বেরালো 20,000 টাকা। তাহলে এই 4 ধরনের অঙ্ক আসবে, তোমরা টেস্ট পেপার দেখে নেবে, বই দেখে নেবে, বইয়ের অনুশীলনী দেখে নেবে, এই 4 ধরনের অঙ্ক ছাড়া আর কিচ্ছু অঙ্ক নেই, ঠিক আছে। কি বললাম, 1 নম্বর তোমার থাকবে কারেন্ট রেশিও দেওয়া থাকবে, হয় কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটি বার করতে হবে। 2 নম্বর তোমার কারেন্ট অ্যাসেট দেওয়া থাকবে, তা থেকে কুইক অ্যাসেট বার করতে হতে পারে, ওয়ার্কিং ক্যাপিটাল রিলেটেড অঙ্ক থাকতে পারে, আর লাস্ট হচ্ছে তোমার স্টক ভ্যালুয়েশনের অঙ্ক থাকতে পারে। এবং সবগুলোই তোমাকে কিন্তু বুঝিয়ে দিলাম পুরো ফান্ডামেন্টাল সব। তো আজকের জন্য এতটাই, নেক্সট ক্লাসে কিন্তু আমরা
সলভেন্সি রেশিওগুলো আনবো, অর্থাৎ আমাদের ডেপ্ট ইকুইটি রেশিও, প্রোপাইটরি রেশিও, তারপরে আমাদের রয়েছে যে ক্যাপিটাল গিয়ারিং রেশিও, ইন্টারেস্ট কাভারেজ রেশিও, সেগুলো নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।